1600 সালে ইংল্যান্ডের একদল উদ্যমী বণিক একটি স্বপ্ন নিয়ে একত্রিত হন। তাদের লক্ষ্য ছিল দূরবর্তী দক্ষিণ পূর্ব এশিয়ার মশলার বাণিজ্যে অংশ নিয়ে সম্পদ ও প্রভাব অর্জন করা। এই উদ্দেশ্যে তারা গঠন করেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, একটি যৌথ মূলধনী প্রতিষ্ঠান। মাত্র 125 জন শেয়ার হোল্ডার মিলে তারা প্রায় 70,000 পাউন্ড মূলধন সংগ্রহ করেন, যা সেই সময় ছিল একটি বিশাল অঙ্ক। এই কোম্পানির মূল স্বপ্ন ছিল মশলার বাণিজ্যে প্রভুত্ব বিস্তার, যা তখন ইউরোপে ছিল অত্যন্ত মূল্যবান। 1601 সালে কোম্পানি তাদের প্রথম পদক্ষেপ হিসাবে ইন্দোনেশিয়ার মশলা দ্বীপপুঞ্জ দুটি কারখানা স্থাপন করে, কিন্তু সেখানে তাদের পথে বাধা হয়ে দাঁড়ায় ডাচ, পর্তুগিজ এবং স্প্যানিশ বণিকদের তীব্র প্রতিযোগিতা। বিশেষ করে ডাচরা তাদের শক্তিশালী অর্থনৈতিক ও সামরিক ক্ষমতা নিয়ে এই অঞ্চলে আধিপত্য বিস্তার করছিল। এই প্রতিযোগিতায় টিকতে না পেরে কোম্পানি একটি নতুন গন্তব্যের দিকে নজর দেয়, ভারতবর্ষ। 1608 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধিরা ভারতের গুজরাটের সুরাট বন্দরে পৌঁছান। তখন ভারত শাসন করছিলেন মুঘল সম্রাট জাহাঙ্গীর, যিনি তার বিশাল ও শক্তিশালী সাম্রাজ্যের জন্য পরিচিত ছিলেন। ব্রিটিশরা বুঝতে পারেন যে মুঘল সেনাবাহিনীর সঙ্গে সরাসরি সংঘর্ষে যাওয়া বোকামি, তাই তারা যুদ্ধের পরিবর্তে কূটনৈতিক পন্থা বেছে নেন। কোম্পানির প্রতিনিধি ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স আগ্রায় জাহাঙ্গীরের দরবারে পৌঁছে সুরাটে বাণিজ্যের জন্য কারখানা স্থাপনের অনুমতি চান। কিন্তু সুরাটে তখন পর্তুগিজ বণিকদের দৃঢ় প্রভাব ছিল এবং তারা মুঘলদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছিল। ফলে জাহাঙ্গীর ব্রিটিশদের অনুমতি দিতে অস্বীকার করেন। এই প্রাথমিক ব্যর্থতা সত্ত্বেও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হাল ছাড়েননি। তারা ভারতের অন্যান্য অঞ্চলের দিকে নজর দেন, যেখানে মুঘলদের প্রভাব কম ছিল। 1611 সালে তারা অন্ধ্রপ্রদেশের মছলিপট্টনামে পৌঁছায়। এই অঞ্চল তখন মুঘলদের প্রত্যক্ষ নিয়ন্ত্রণের বাইরে ছিল। স্থানীয় শাসকের কাছ থেকে অনুমতি নিয়ে কোম্পানি এখানে তাদের প্রথম কারখানা স্থাপন করে। এটি ছিল ভারতের মাটিতে তাদের প্রথম সাফল্য, যা তাদের ভবিষ্যৎ সম্ভাবনার দ্বার উন্মোচন করে। 1612 সালে কোম্পানি গুজরাটের সুরাটে ফিরে আসে এবং সেখানে পর্তুগিজদের বিরুদ্ধে সোয়ালি যুদ্ধে অংশ নেয়। এই যুদ্ধে তারা পর্তুগিজদের পরাজিত করে, যার ফলে সুরাটে ইউরোপীয় বাণিজ্যে পর্তুগিজদের প্রভাব কমে যায়। এই জয় কোম্পানির জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে চিহ্নিত হয়, কারণ এটি তাদের ভারতীয় উপমহাদেশে একটি শক্ত অবস্থান তৈরির পথ প্রশস্ত করে। 1615 সালে ইংরেজ কূটনীতিক স্যার থমাস রো মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে পৌঁছান। তিনি সম্রাটকে মুগ্ধ করতে দুর্দান্ত উপহার প্রদান করেন। এই কূটনৈতিক প্রচেষ্টার ফলে জাহাঙ্গীর সুরাটে কারখানা স্থাপনের জন্য কোম্পানিকে আনুষ্ঠানিক অনুমতি দেন। এই অনুমতি শুধু সুরাটেই সীমাবদ্ধ ছিল না, বরং কোম্পানিকে কিছু বিশেষ বাণিজ্যিক সুবিধাও দেওয়া হয়, যার মাধ্যমে তারা মুঘল সম্রাটকে বার্ষিক অর্থ প্রদানের বিনিময়ে সুরাটে একচেটিয়া বাণিজ্যের অধিকার পায়। এই সাফল্যের পর কোম্পানি তাদের কার্যক্রম দ্রুত প্রসারিত করে। পরবর্তী কয়েক বছরে তারা মাদ্রাজ, বোম্বাই, আহমেদাবাদ এবং পাটনার মতো গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্রগুলিতে কারখানা গড়ে তোলে। তাদের বাণিজ্যে তুলা, রেশম, নীল এবং পরবর্তী সময় চা ও আফিংয়ের মতো পণ্য প্রধান ভূমিকা পালন করে। এই কারখানাগুলি কেবল বাণিজ্যিক কেন্দ্রই ছিল না, বরং স্থানীয় অর্থনীতিতে সমৃদ্ধি নিয়ে আসে এবং কোম্পানির প্রভাব বাড়াতে সাহায্য করে। এই সময়কালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের মাটিতে তাদের শিকড় মজবুত করার প্রথম ধাপগুলি সম্পন্ন করে। তাদের কৌশল ছিল স্পষ্ট: যুদ্ধের চেয়ে কূটনীতি এবং স্থানীয় শাসকদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে বাণিজ্যের ভিত মজবুত করা। এই প্রাথমিক পদক্ষেপগুলি ছিল ভারতীয় উপমহাদেশে তাদের ভবিষ্যৎ আধিপত্যের ভিত্তি। 1670 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভাগ্যে একটি বড় মোড় আসে। ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস কোম্পানিকে অভূতপূর্ব ক্ষমতা প্রদান করেন। এই ক্ষমতার মধ্যে ছিল নিজস্ব সেনাবাহিনী গঠনের অধিকার, যুদ্ধ ঘোষণার ক্ষমতা এবং এমনকি ভূখণ্ড দখলের অনুমতি। এই অসাধারণ সুযোগ কোম্পানির জন্য শুধু বাণিজ্যিক প্রতিষ্ঠানের সীমানা ছাড়িয়ে একটি রাজনৈতিক ও সামরিক শক্তি হয়ে ওঠার পথ প্রশস্ত করে। এই নতুন ক্ষমতার জোরে কোম্পানি ভারতের মাটিতে আরও উচ্চাভিলাষী পরিকল্পনা গ্রহণ করতে উৎসাহিত হয়।
1686 সালে এই নবলব্ধ ক্ষমতার উচ্ছ্বাসে উদ্বুদ্ধ হয়ে কোম্পানি একটি সাহসী কিন্তু অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত নেয়। তারা মুঘল সম্রাট আওরঙ্গজেবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তখন মুঘল সাম্রাজ্য ছিল তার শক্তির শীর্ষে এবং তাদের বিশাল ও সুশৃঙ্খল সেনাবাহিনী ছিল অপ্রতিরোধ্য। কোম্পানির ছোট ও তুলনামূলকভাবে দুর্বল সেনাবাহিনী মুঘল বাহিনীর কাছে সহজেই পরাজিত হয়। এই পরাজয় কোম্পানির জন্য একটি তিক্ত শিক্ষা হয়ে দাঁড়ায়। কোম্পানির তৎকালীন গভর্নর জোসিয়া চাইল্ডকে আওরঙ্গজেবের দরবারে গিয়ে ক্ষমা প্রার্থনা করতে হয়। এছাড়া তাদের ওপর 1,50,000 টাকার একটি ভারী জরিমানা আরোপ করা হয়, যা আজকের মুদ্রায় প্রায় 35 কোটি টাকার সমান। এই পরাজয় সত্ত্বেও কোম্পানি হাল ছাড়েনি। তারা তাদের কৌশল পরিবর্তন করে এবং ধৈর্যের সাথে সুযোগের অপেক্ষায় থাকে। 1707 সালে সম্রাট আওরঙ্গজেবের মৃত্যু মুঘল সাম্রাজ্যের জন্য একটি বড় ধাক্কা হয়ে দাঁড়ায়। তার মৃত্যুর পর মুঘল সাম্রাজ্যে অভ্যন্তরীণ কলহ এবং ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়, যা সাম্রাজ্যকে ক্রমশ দুর্বল করে তোলে। 1707 সালে সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে। বিশেষ করে বাংলা, যেখানে তখন বর্তমান পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বিহার এবং ওড়িশা একত্রে একটি সমৃদ্ধ অর্থনৈতিক কেন্দ্র গড়ে উঠেছিল, সেখানে কোম্পানি তাদের প্রভাব বিস্তারের জন্য উদ্গ্রীব হয়ে ওঠে। 1717 সালে মুঘল সম্রাট ফারুকশিয়ারের কাছ থেকে কোম্পানি একটি অভূতপূর্ব সুযোগ লাভ করে। সম্রাট তাদের বাংলায় করমুক্ত বাণিজ্যের অনুমতি প্রদান করেন। এই অনুমতির সঙ্গে তারা দস্তক নামে একটি বিশেষ বাণিজ্যিক অনুমতিপত্র পায়, যার মাধ্যমে তারা শুল্ক ও কর এড়িয়ে অবাধে ব্যবসা চালাতে শুরু করে। এই সুবিধা কোম্পানির জন্য লাভজনক হলেও বাংলার অর্থনীতির ওপর মারাত্মক প্রভাব ফেলে। স্থানীয় ব্যবসায়ীরা এই অন্যায্য সুবিধার কারণে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ে এবং তাদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। মুঘল সরকারের রাজস্ব উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়, যা সাম্রাজ্যের আর্থিক সংকটকে আরও তীব্র করে। এই সময়কালে বাংলার প্রশাসনিক দায়িত্বে ছিলেন মুর্শিদ কুলি খান, যিনি মুঘল সম্রাটের প্রতিনিধি হিসেবে নবাবের ভূমিকা পালন করছিলেন। তিনি কোম্পানির এই অবাধ ক্ষমতার অপব্যবহার লক্ষ্য করে তাদের উপর কর আরোপের চেষ্টা করেন, কিন্তু কোম্পানি এই দাবিকে অন্যায় বলে প্রত্যাখ্যান করে এবং স্থানীয় শাসকদের প্রতি অবমাননাকর আচরণ করে। এই ঘটনা বাংলায় কোম্পানির সঙ্গে স্থানীয় শাসকদের সম্পর্কের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে। 1756 সালে বাংলার নবাবের পদে আসীন হন সিরাজউদ্দৌলা। তিনি কোম্পানির অবাধ্য ও উদ্ধত আচরণে ক্ষুব্ধ হয়ে কঠোর পদক্ষেপ নেন। তিনি কলকাতায় অবস্থিত কোম্পানির ফোর্ট উইলিয়াম দখল করেন। এই ঘটনার সময় ব্রিটিশ কর্মকর্তাদের একটি ছোট কারাগারে বন্দী করা হয়, যেখানে অনেকে মারা যান। এই ঘটনা ইতিহাসে ব্ল্যাক হোল ট্র্যাজেডি নামে কুখ্যাত হয়ে ওঠে। এটি কোম্পানির জন্য একটি বড় ধাক্কা হয় এবং তাদের মধ্যে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। এটি বাংলায় তাদের রাজনৈতিক ও সামরিক প্রভাব বিস্তারের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করে। এই সময়কালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার সমৃদ্ধ অর্থনীতির সুযোগ নিয়ে তাদের বাণিজ্যিক ভিত শক্তিশালী করার পাশাপাশি রাজনৈতিক প্রভাব প্রতিষ্ঠার পথে এগিয়ে যায়। তাদের কৌশল ছিল স্পষ্ট: স্থানীয় শাসকদের সঙ্গে সংঘাত এড়িয়ে ধীরে ধীরে তাদের অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধি করা। 1756 সালে কলকাতার ফোর্ট উইলিয়াম দখল এবং ব্ল্যাক হোল ট্র্যাজেডি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য একটি গভীর ধাক্কা ছিল। এই ঘটনা তাদের মধ্যে প্রতিশোধের তীব্র আকাঙ্ক্ষা জাগিয়ে তোলে। ব্রিটিশ সেনাপতি রবার্ট ক্লাইভ, যিনি ছিলেন একজন দূরদর্শী ও কৌশলী নেতা, এই সুযোগকে কাজে লাগানোর জন্য একটি চতুর পরিকল্পনা তৈরি করেন। তিনি বুঝতে পারেন যে বাংলার নবাব সিরাজউদ্দৌলার শক্তিশালী সেনাবাহিনীর সঙ্গে সরাসরি যুদ্ধে জয়লাভ করা কঠিন, তাই তিনি কূটনৈতিক ও রাজনৈতিক ষড়যন্ত্রের পথ বেছে নেন। সিরাজউদ্দৌলার শাসনের প্রতি সবাই সন্তুষ্ট ছিলেন না। তার বিরোধীদের মধ্যে ছিলেন মুর্শিদাবাদের প্রভাবশালী জগৎ শেঠ পরিবার, যারা ছিলেন বাংলার অন্যতম ধনী ব্যাংকার ও বণিক। এছাড়া নবাবের সেনাপতি মীর জাফর নিজেই নবাব হওয়ার গোপন স্বপ্ন লালন করছিলেন। রবার্ট ক্লাইভ এই অসন্তোষের সুযোগ নেন এবং জগৎ শেঠ পরিবার ও মীর জাফরের সঙ্গে গোপন জোট গড়ে তোলেন। তাদের প্রতিশ্রুতি দেওয়া হয় যে সিরাজউদ্দৌলাকে ক্ষমতাচ্যুত করতে পারলে মীর জাফরকে নবাবের পদে বসানো হবে। এই ষড়যন্ত্রের ফলশ্রুতি 1757 সালের 23 জুন বাংলার পলাশীতে এক ঐতিহাসিক যুদ্ধ সংঘটিত হয়, যা ইতিহাসে পলাশীর যুদ্ধ নামে অমর হয়ে আছে।
সংখ্যার দিক থেকে সিরাজউদ্দৌলার সেনাবাহিনী ছিল অনেক বড়, কিন্তু মীর জাফরের বিশ্বাসঘাতকতা এবং ক্লাইভের কৌশলগত দক্ষতার কাছে তারা পরাজিত হয়। সিরাজউদ্দৌলা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যান এবং পরে তাকে হত্যা করা হয়। এই জয়ের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় তাদের রাজনৈতিক প্রভাব প্রতিষ্ঠা করে। মীর জাফরকে নবাব হিসেবে নিয়োগ করা হয়, কিন্তু তিনি ছিলেন ব্রিটিশদের হাতে একজন পুতুল শাসক। 1764 সালে কোম্পানি আবারও শক্তি প্রদর্শন করে বক্সারের যুদ্ধে জয়লাভ করে। 1765 সালের এলাহাবাদের সন্ধির মাধ্যমে তারা বাংলার দিওয়ানি অধিকার পায়, অর্থাৎ এবার কোম্পানি সরাসরি কর সংগ্রহ শুরু করে। বাংলার পর ধীরে ধীরে কোম্পানি গোটা ভারত দখলের দিকে এগোয়। তারা ব্যবহার করে দুটি বড় কৌশল: সাবসিডিয়ারি অ্যালায়েন্স, ভারতীয় রাজাদের নিজেদের বাহিনী ভেঙে দিয়ে ব্রিটিশ সেনা রক্ষা নেওয়ার শর্তে অধীনস্থ করা; ডকট্রিন অফ ল্যাপস, কোনো রাজ্যে উত্তরাধিকারী না থাকলে সেই রাজ্য সরাসরি ব্রিটিশদের হাতে চলে যাবে। 1818 সালের মধ্যে ভারতের প্রায় 2/3 অঞ্চল কোম্পানির নিয়ন্ত্রণে চলে আসে। 1857 সালে ঘটে সিপাহী বিদ্রোহ, যা ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম হিসেবে পরিচিত। এই বিদ্রোহ দমন করার পর ব্রিটিশ সরকার কোম্পানির হাতে থাকা সমস্ত ক্ষমতা নিজেদের হাতে নেয়। এইভাবেই 1858 সালে প্রতিষ্ঠিত হয় ব্রিটিশ রাজ। 1874 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়। যে প্রতিষ্ঠানটি একসময় ভারতের বিশাল অঞ্চলের শাসক ছিল, তা ইতিহাসের পাতায় একটি অধ্যায় হয়ে থেকে যায়। এই সময় মুঘল সাম্রাজ্য সম্পূর্ণরূপে ধ্বংস হয়। শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকে ব্রিটিশরা বার্মায় নির্বাসিত করে এবং তার উত্তরাধিকারীদের হত্যা করা হয়।